বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন টপিকস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য তো একেবারে ইম্পর্টেন্ট একটা ক্লাস, গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমাদের আজকের আলোচনার বিষয় হিসাবের বইসমূহ ঢাকা বোর্ড 2017 3 নং সৃজনশীল প্রশ্ন। হিসাবের বইসমূহ ঢাকা বোর্ড 2017 3 নম্বর প্রশ্ন। তোমরা প্রশ্নটা অবশ্যই পেয়ে যাবে, কারণ তোমরা তো জানোই ভিডিওর মাধ্যমে লেকচার দেওয়ার সময় প্রশ্নটা একটা বিশাল ব্যাপার। তো সেই জন্য আমি বোর্ডের প্রশ্ন আলোচনা করতেছি, যাতে তোমরা সহজেই প্রশ্নটা পেয়ে যেতে পারো। তো আমরা প্রশ্নটা একবার দেখে নিব। তো এই প্রশ্ন ছিল, জনাব করিম 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি কারবার আরম্ভ করলেন। তার ব্যবসায়ে অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। লেনদেনগুলো দেওয়া আছে দিয়ে ক নম্বরে আমাদেরকে বলেছে যে জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উত্তোলন আসলে কি, মালিকের ব্যক্তিগত খরচগুলো কারবার থেকে প্রদান করাকে উত্তোলন বলা হয়। অর্থাৎ মালিক যে কোনো খরচ কারবার থেকে করলে সেগুলো উত্তোলন হিসেবে গণ্য করবে। যেমন জীবন বীমার প্রিমিয়াম আসলে দেওয়া হয় মালিকের জীবনের জন্য। আয়কর, এটাও এক ধরনের উত্তোলন। পণ্য উত্তোলন, এছাড়াও নগদ উত্তোলন, এইগুলো সবগুলোকে আমরা উত্তোলন হিসাবে বিবেচনা করব। তো আজকের এই অঙ্কে আমরা দুইটা এন্ট্রি দেখেছি, যেটা উত্তোলনের মধ্যে পড়ে। 4 তারিখে আছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 5,000 টাকা। তো 4 তারিখ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 তারিখে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। এই জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, এটা একটি উত্তোলন। এছাড়াও 20 তারিখ রয়েছে। 20 তারিখ নিজ প্রয়োজনীয় পণ্য উত্তোলন তো উত্তোলন। তো জাস্ট আমরা দুইটা এখানে রয়েছে, দুইটাকে তালিকা করে দিলেই আমাদের ক নম্বর শেষ হয়ে যাবে। জনাব করিমের উত্তোলনের পরিমাণ আমরা এভাবে ছক করে নেব। তারিখ, বিবরণ, টাকা দিয়ে জাস্ট যে দুইটা এন্ট্রি আছে তালিকা করে দেব। 4 তারিখে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, 20 তারিখে নিজ প্রয়োজনীয় পণ্য উত্তোলন 5,000 টাকা, দুইটা যোগ করে দিলে 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটা আমাদেরকে জাবেদা করতে বলছে। এখানে তারিখটা উল্লেখ করে দিয়েছে 2/4/12/25। 2/4/12/25 তারিখের লেনদেনের জাবেদাভুক্ত করতে বলছে। তো আমরা আগে ছক করে নিব। তো চলো শিক্ষার্থী, আমরা ছক করে নিই। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের জাবেদার ছকটা হলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা আমাদের খ নম্বরে প্রথমে 2 তারিখের আমরা জাবেদা করব। তো 2 তারিখে আমাদের বলছে 2% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। 2% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। তো যেহেতু 2% বাট্টায় আমরা জানি ক্রয় এবং বিক্রয়ের সময়ের যে বাট্টা, সেটাকে কারবারি বাট্টা বলা হয়। কারবারি বাট্টা হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না, যার কারণে এই বাট্টা বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্ট সেটা আমরা লিখবো। তো পণ্য ক্রয় কারবারে ব্যয়, সে তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। আর নগদ টাকা কারবার থেকে হ্রাস পাবে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। তো আমাদের যাবেটা হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ছোট্ট করে ব্যাখ্যা লিখব। পণ্য ক্রয় 2% বাট্টায় পণ্য ক্রয়, 2% বাট্টায় পণ্য ক্রয়, ছোট্ট করে ব্যাখ্যা লিখে দিব। তাহলে আমরা 2% বাট্টা, যদি আমরা 10,000 টাকার 2% বাট্টা করি তাহলে আসবে 200 টাকা। 200 টাকা বাদ দিলে তাহলে থাকবে 9,800 টাকা। 9,800 টাকা। এই ছিল 2 তারিখ। এরপরে আমাদের যেটা বলছে 4 তারিখ। 4 তারিখের যে লেনদেন, 4 তারিখের যেটা ছিল, 4 তারিখের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছি যে জীবন প্রিমিয়াম হলো উত্তোলন। তো উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যার কারণে উত্তোলন হিসাব ডেবিট হবে, এবং কারবার থেকে নগদ টাকা হ্রাস পাইছে, যার কারণে ক্রেডিট হবে। তো জাবেদা হইতেছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জীবন বীমার প্রিমিয়াম প্রদান ব্যাখ্যা। জীবন বীমার প্রিমিয়াম
প্রদান। টাকার পরিমাণ ছিল 5,000 টাকা। টাকার পরিমাণ ছিল 5,000 টাকা। এই ছিল আমাদের হলো 4 তারিখের লেনদেন। এরপরে আমাদের যেটা করতে বলছে 12 তারিখ। 12 তারিখে বলেছে যে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার হলো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কারবার একটি সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, যেহেতু নগদে ক্রয় করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট। তো যাবে হবে অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল আমাদের 12 তারিখে টাকার পরিমাণ ছিল 40,000 টাকা। টাকার পরিমাণ ছিল 40,000 টাকা। আমরা ব্যাখ্যা লিখবো অফিস সরঞ্জাম ক্রয়, কম্পিউটার ক্রয়। অফিসের জন্য কম্পিউটার ক্রয়। তো আরেকটা এন্ট্রি আমাদের রয়েছে 25 তারিখে বলছে ব্যবসায়ের জন্য ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। ডেলিভারি ভ্যান এটাও সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, পক্ষান্তরে নগদ টাকা হ্রাস পাবে, তাহলে সেটা ক্রেডিট হবে। তো আমরা 25 তারিখ, তাহলে যাবে হবে ডেলিভারি ভ্যান। ডেলিভারি 25 তারিখ ছিল ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। টাকার পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তো আমরা ছোট্ট করে ব্যাখ্যা লিখবো যে ব্যবসার উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো, বা সংক্ষেপে লিখে দিব ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। তো এই ছিল আমাদের খ নাম্বার। এবার আমাদের গ তে যেটা বলেছে, গ নাম্বার বলেছে যে উল্লেখিত লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে, সেটা টেবুলার ফর্মে দেখাইতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে টেবুলার ফর্ম বলতে বিবরণী ছক বোঝানো হয়। তো আমরা বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবো। তো আমাদের প্রথমেই ছক করে নিতে হবে, আমি আগেই বলে রাখি। তো আমরা টেবুলার ছক করে নিয়েছি। তো আমাদের তোমরা জানো যে হিসাব সমীকরণের উপর বিবরণী ছকে প্রভাব দেখানোর জন্য শুধুমাত্র সম্পদ এবং দায় মালিকানা সত্ত্বের জন্য ঘর করতে হবে। আয় ব্যয়ের জন্য কোনো ঘর করতে হয় না। আয় ব্যয়ের জন্য কোনো ঘর করতে হয় না। আয় ব্যয়গুলো মালিকানা সত্ত্বের সাথে সমন্বয় করা হয়। আর এখানে একটা মন্তব্যের কলাম আমি রেখেছি। তো মন্তব্যের কলাম রাখার উদ্দেশ্য হলো যে মালিকানা সত্ত্বের ঘরে কোনো লেনদেন আসলেই সেটা আমরা মন্তব্যের কলামে লিখে নিব। তো আমরা প্রভাব দেখানো শুরু করা যাক। তো আমরা স্টার্ট করি 2016 সাল। 2016 জানুয়ারির 1 তারিখে যে লেনদেনটা ছিল, 2016 সালের জানুয়ারি 1 তারিখে ছিল নগদ 1 লক্ষ টাকা এবং 80,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে নগদ 1 লক্ষ টাকা এবং 80,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তো আমরা জানি যে ব্যাংক ঋণ নিলে নগদ টাকা কারবারি বৃদ্ধি পায়। তো এমনিতে নগদ ছিল 1 লাখ এবং ব্যাংক থেকে ঋণ নিল 80,000। তো টোটাল নগদে হয়ে যাবে 1,80,000। টোটাল নগদে হয়ে যাবে 1,80,000। আমাদের ব্যাংক ঋণের ঘরে বসবে 80,000 আর 1 লক্ষ টাকা এটা মালিক দিয়েছে, যার কারণে এটা মালিকানা সত্ত্বতে বসবে। আমরা এখানে লিখবো মূলধন আনয়ন। মূলধন আনয়ন। তো আমরা স্কেল টেনে দেব। এরপরে 2 তারিখে যে লেনদেন ছিল পণ্য ক্রয়। তো আমরা জানি পণ্য ক্রয় হলো কারবারের ব্যয়। ব্যয় হলে অবশ্যই মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে। 2% বারটা কারবারি বারটা আগে আমরা দেখিয়েছি, সেটা বাদ দিয়ে দিতে হবে। তো কারবারি বারটা বাদ দিলে থাকবে 9,800 টাকা। 10,000 থেকে বারটা বাদ দিলে, যেহেতু এটা ব্যয় সেহেতু মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, ফলে নগদ টাকা হ্রাস পাইছে, নগদ টাকা থেকে বাদ যাবে 9,000
800। আমি আগেই বলেছি যে মালিকানা সত্ত্বে কোনো কিছু আসলে সেটা লিখতে হবে। এটা ছিল ক্রয় হিসাব। তো স্কেল টেনে দেব। 2-এর পরে 8 তারিখে বলছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো। তো অনাদায়ী পাওনার জাবেদা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। তো ওই কারণে আমি প্রাপ্য হিসাবের ঘর করে নিয়েছি। তো অনাদায়ী পাওনা কারবারের ব্যয়, অনাদায়ী পাওনা ব্যয় বা ক্ষতি বলা হয়। তো সেই কারণে আমরা এটা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিব 500 টাকা। আর ফলে আমাদের প্রাপ্য হিসাব হ্রাস পাবে 500 টাকা। প্রাপ্য হিসাব হ্রাস পাবে 500 টাকা। এটার তারিখ ছিল অনাদায়ী পাওনার তারিখ ছিল 8 তারিখ। অনাদায়ী পাওনার তারিখ ছিল 8 তারিখ। তো 8 তারিখে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। আমরা আগেই জাবেদা করে নেব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনাদায়ী পাওনা কারবারের ব্যয়, যার কারণে আমরা মালিকানা সত্ত্ব থেকে 500 টাকা বাদ দিয়ে দিব এবং প্রাপ্য হিসাব থেকে 500 টাকা বাদ দিয়ে দিব। স্কেল টেনে দিই। এটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মালিকানা সত্ত্বের ঘরে কোনো অ্যামাউন্ট আসলেই সেটা মন্তব্যের ঘরে লিখতে হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি ধারাবাহিকভাবে বোর্ডের প্রশ্নগুলো তোমাদের মাঝে নিয়ে আসব। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা চলে যাই এরপরে 8 তারিখের পরে 12 তারিখ। 8 তারিখের পরে 12 তারিখ। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেলের নাম ইতিমধ্যেই হয়তো দেখেছো, হিসাব বিজ্ঞানের আদ্য ও অন্ত। এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরবর্তীতে আপডেট নিয়ে আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো 12 তারিখে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। তো অফিসের জন্য কম্পিউটার, এটা অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে আর নগদ টাকা হ্রাস পাবে, যার কারণে অফিস সরঞ্জামে 40,000 টাকা যোগ হবে আর নগদ থেকে 40,000 টাকা বিয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা বলে রাখি যে যেগুলো বিয়োগ সেগুলো আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি, আর যেগুলো প্লাস শুধু খালি রেখেছি। এরপরে 12 তারিখের পরে যে এন্ট্রিটা সেটা হলো 20 তারিখ। 20 তারিখের যে এন্ট্রি, 20 তারিখে বলছে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, 12 তারিখের আগে আর একটা এন্ট্রি ছিল 10 তারিখ। 10 তারিখটা লেখা হয়নি, তো আমি আগে 10 তারিখটা লিখে নিই। 10 তারিখে যে এন্ট্রি ছিল, 10 তারিখে ছিল অফিসের কর্মীকে বেতন প্রদান। তো বেতন তো ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাই মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিতে হবে। আর নগদ টাকা চলে গেছে কারবার থেকে, তাই নগদ থেকে হ্রাস দিতে হবে। আর 12 তারিখ তো আগেই বলেছি যে অফিস সরঞ্জামে যোগ হবে, নগদ থেকে বাদ যাবে। এরপরে যে এন্ট্রি সেটা হলো 12-র পরে হলো 20 তারিখ। 12-র পরে যে এন্ট্রি সেটা হলো 20 তারিখ। 12-র পরে যে এন্ট্রিটা সেটা হলো 20 তারিখ। 20 তারিখে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। তো এখানে আমরা যদি জাবেদা করি তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এই দুইটাই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। কারণ উত্তোলন হলো কারবারের ব্যয়, যার কারণে এখান থেকে বাদ যাবে 5,000 টাকা। আর ক্রয় ক্রেডিট মানে ব্যয় হ্রাস। ক্রয় ক্রেডিট মানে ব্যয় হ্রাস। যদি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়, ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। এই দুইটা এন্ট্রি একই ভাবে পড়বে। এটা একটি ক্রিটিক্যাল এন্ট্রি, অবশ্যই তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। তো এই প্রথমটা ছিল উত্তোলন হিসাব, আর দ্বিতীয়টা লিখবো ব্যয় হ্রাস। দ্বিতীয়টা আমরা লিখবো ব্যয় হ্রাস। তো 20 তারিখের পরে আর একটা এন্ট্রি রয়েছে 25 তারিখ। 20 তারিখের পরে আর একটা এন্ট্রি রয়েছে 25 তারিখ। তো 25 তারিখে যেটা রয়েছে ডেলিভারি ভ্যান ক্রয়। তো ডেলিভারি ভ্যান ক্রয় করলে আমাদের ডেলিভারি ভ্যান বৃদ্ধি পাবে 1 লক্ষ টাকা আর নগদ টাকা থেকে হ্রাস পাবে। নগদ টাকা থেকে 1 লক্ষ টাকা বিয়োগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আমরা জাস্ট এখন যোগ করে নেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবগুলো কলামের যোগ করে নিয়েছি। যোগ করে নিয়ে গ্র্যান্ড টোটাল করেছি। তো আমাদের 1,59,700, এই পাশেও 1,59,700। এই ছিল আমাদের গ নম্বর রিকোয়ারমেন্টের ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আসবো, তোমাদের অনেক উপকার হবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।